হ্যালো বন্ধুরা, আমি এখন আপনাদেরকে একটি গল্প শোনাবো। গল্পটি হচ্ছে প্রমোদ ভবন। যমুনা নদীর তীরে বাদশাহ আকবরের একটি প্রমোদ ভবন ছিল। যখন রাজ্য শাসন করতে করতে শনাক্ত হয়ে পড়তেন, তখন ওই প্রমোদ ভবনে এসে আমোদ প্রদানের তিনি মেতে থাকতেন। রাজ্যর কথা, প্রজাদের কথা সব একেবারেই ভুলে যেতেন। একদিন এই প্রমোদ ভবনে সভাসদনে নিয়ে আসর বসেছে। যমুনার জল বয়ে চলেছে আর আপন খেয়ালে। প্রমোদের প্রধান অঙ্গ সুরের ফোয়ারা ছুটছে, সেই সঙ্গে চলেছে নানা রকম রং, রসিকতা আর রসালো গল্প। বাদশাহ এতই নিজেকে হারিয়ে ফেলেছিলেন যে নিজের আতর ঢালতে গিয়ে খানিকটা আতর বহুমূল্যবান মজলিসের উপর পড়ে গেল। এতে তিনি নিজেই বড় অপ্রতিষ্কণ হয়ে পড়লেন। যদিও ব্যাপারটা খুবই অসাধারণ, কিন্তু তিনি পাত্রমিত্রদের সামনে খুবই লজ্জায় পড়ে গেলেন। তাড়াতাড়ি সবাই দিকে একবার তাকিয়ে সেখানটার আতর পড়েছিল সেখানটায় মুছতে গেলেন, কিন্তু ততক্ষণে আতর অদৃশ্য হয়ে গিয়েছে। আর কেউ ব্যাপারটা না দেখলেও বিরলদের চোখকে ফাঁকি দিতে বাদশাহ এড়াতে পারলেন না। বিরবের কাছে নিজেকে ভীষণ অপরাধী বলে মনে হতে লাগল। পরদিন বাদশাহ তার অনেক কাছের মানুষদের ডেকে এনে আতর দিয়ে এরকম স্নাক করিয়ে দিলেন। বীরবদল মনে মনে একটু হাসল আর ভাবল, অনেক খেয়ালের মধ্যেও এটা একটা বাদশার খেয়াল। বীরবদল অন্যান্য সভাসদনের থেকে একটু বেশি আকাঙ্ক্ষা পেয়েছিল, তাই বাদশাকে ছেড়ে কথা কতই বলতো না। সে হেসে হেসে বলল, জাহাপানা, আপনি যাই করুন না কেন, মজলিসের মধ্যে মিলিয়ে যাওয়া সেই আতর কিন্তু আপনি আর কোনোদিনই ফিরে পাবেন না। এই কথা বাদশাহ আকবরের উপর খুবই চলে গেলেন। তিনি সঙ্গে সঙ্গে বীরবদলকে প্রসাদ ছেড়ে যেতে বললেন। এমন ঘটনা ইতিপূর্ব অনেকবার ঘটেছে। বাদশাহ রেগে গিয়ে তাকে সভাগৃহ থেকে তাড়িয়ে দিয়ে বলেছেন, তোমার মুখ আমি আর কোনো দিন দর্শন করব না। কিন্তু দুদিন যেতে না যেতেই আবার তাকে ডেকে পাঠিয়ে অনেক পুরস্কার দিয়ে সন্তুষ্ট করেছেন। অন্য সবার থেকে তিনি বীরবদলকেই বেশি পছন্দ করেন এবং বেশি ভালোবাসতেন। এবার বাদশাহ হয়তো চাইছেন যে তিনি আর বীরবদলকে ডাকলেন না। বীরবদল বাদশাহকে প্রাণ দিয়ে ভালোবাসত, তাই বাদশাহ তাকে না ডাকায় সে মনে দুঃখ এবং অভিমানে রাজধানী দিল্লি ছেড়ে চলে গেল এক অজানা পথের উদ্দেশ্যে। খবরটা চারিদিকে জানাজানি হয়ে গেল। বাদশার সমাহরের এতে খুবই সন্তুষ্ট হলো। তারা যেন হাড় ছেড়ে বাঁচল। এতদিন বীরবদল তাদের অনেক জ্বালিয়েছে, তার জন্যই বাদশার কাছে তারা অনেক অপদস্থ হয়েছে। বীরবদলের বুদ্ধির কাছে তারা বারবার হেরে গিয়েছে। কথাটা বাদশার কানে গেলেও শুনে তিনি খুবই দুঃখ পেলেন।
এই কদিন বীরবদলের কাছে না থাকায় তিনি বড়ই বিমষ্ট মনমরা হয়েছিলেন। তিনি ভাবলেন কাজটা তিনি ভালো করেনি। লঘু পাপে গুরুদণ্ড দেওয়া হয়ে গিয়েছে, কিন্তু ব্যাপারটা হাড়ের বাইরে চলে যাওয়ায় ভুল সংশোধনের কোনো রাস্তা রইল না। তুর্কি বাদশার কানেও কথাটা যেতে দেরি হলো না। তিনি মনে মনে ঠিক করলেন এইবার বাচাধনকে জব্দ করতে হবে। বুদ্ধিমান এবং বিচক্ষণ বীরবদলের জন্য বাদশাহ আকবরের এতদিন জব্দ করতে পারেনি, এবার তাকে জব্দ করবেন। তিনি বাদশাহ আকবরের কাছে 2 দূত পাঠিয়ে জানালেন তার একটা জ্ঞান ভাণ্ডারের বিশেষ প্রয়োজন। 1 মাস সময় দেওয়া হইল। এই সময়ের মধ্যে এই বস্তুটির কাছে না পৌঁছলে তার সঙ্গে আর কোনো সম্পর্ক থাকবে না, এমনকি এর জন্য যুদ্ধ পর্যন্ত হতে পারে। তুর্কিরা যুদ্ধবাজ। বাদশাহ আকবর যুদ্ধ চান না। যুদ্ধ মানেই অর্থ এবং তিনি কম ক্ষমতাবান নন, কিন্তু সামান্য কারণে যুদ্ধ তিনি চান না। তিনি এই বিপদে তাকে সাহায্য করার মতো কেউ নেই। তাদের বুদ্ধি এত কম যে তারাও ব্যাপারে তাকে কোনো রকম সাহায্য করতে পারবে না। হ্যাঁ, একজন ছিল যে তাকে এই বিপদে সাহায্য করতে পারত। বীরবদল সেই ছিল একমাত্র উপযুক্ত লোক। এই বিপদে তাকেই চাই। যেমন করে হোক তাকে খুঁজে বার করতেই হবে। কাজটা সামান্য হলেও তিনি সর্বশক্তি নিয়োগ করলেন। দেশে দেশে তিনি লোক পাঠালেন। কেউই ফিরে আসছে না বীরবদলকে নিয়ে। এদিক 1 মাস শেষ হতে আর বেশি দেরি নেই। অবশেষে মাওয়ার তাকে পাওয়া গেল। বাদশার অনুরোধ জানিয়ে অনেক সাধ্য সাধনা করে বীরবদলকে রাজধানী দিল্লিতে আনা হলো। বাদশাহ স্বীকার করলেন যে বীরবদলের প্রতি অবিচার করা হয়েছে, এই জন্য তিনি ভীষণ দুঃখিত। যাই হোক, কেন তাকে খুঁজে আনা হয়েছে সেই জ্ঞানভাণ্ডারের কথাটি বাদশাহ বললেন ও বীরবদলের অনুরোধ করতে যেন বুদ্ধি খাটিয়ে এর একটা বিহিত করে। বাদশাহ আরও বললেন, যুদ্ধরাজ তুর্কি সুলতানের সঙ্গে এই সামান্য কারণে যুদ্ধে জড়িয়ে পড়তে চান না। যুদ্ধ অনেক লোক ক্ষয় হবে, অনেক অর্থের অপচয় হবে। বীরবদল বুঝল বাদশাহ আকবর কত মহান। সে কয়েকটা দিন ভাববার সময় চেয়ে নিয়ে রাজদরবার থেকে বিদায় নিল। বীরবদলের এখন মাথায় চিন্তা, মুশকিল আছান। এই বিপদ থেকে যদি বাদশাকে রক্ষা না করা যায় তবে বৃথাই তার বুদ্ধির অহংকার। অবশেষে বুদ্ধি বাতলে ফেলল বীরবদল। একটা সুদৃশ্য পাথরের কলস নিয়ে হাজির হলো দরবারে। বীরবদলকে দেখে বাদশাহ তার কাছে ছুটে গিয়ে জানতে চাইলেন কোনো সমাধান সূত্র খুঁজে পাওয়া যায় কিনা। বীরবদল বলল, জাহাপানা, চলুন আমরা আপনাদের একবারে ঘুরে আসা যাক। বাদশার আবাদ মানে সে একটা দেখবার মতো জিনিস। কত বিচিত্র রকমের সব সজীব চাষ হয়েছে, কত বিচিত্র সব গাছে গাছে ফল ধরে আছে। ঘুরতে ঘুরতে কুমড়োর ক্ষেতে ঢুকে পড়ল বীরবদল। আহা, কি বড় বড় কুমড়ো ধরে আছে গাছে!
অনেক বেছে একটি বড় জাতের কুমড়োকে নিয়ে